বিসমিল্লাহিররহমানিররহিম। আজকে আমি বীজগাণিতিক রাশির পূর্ববর্তী অধ্যায় অর্থাৎ সেট ও ফাংশন এর ব্যাপক আলোচনা চলছে। তবে এখানে আজকে আমি যে বিভিন্ন প্রকার সেটের মধ্যে একটি সেট নিয়ে আলোচনা করব, সেটি হলো সেট ও ফাংশন এর আজকে আমি একটি আলোচনার সার্বিক সেট যেটা আছে সেটি নিয়ে আজকে আলোচনার বিষয়। দেখো শিক্ষার্থীরা, এখানে সেট সার্বিক সেট বলতে আমরা বুঝি যে সার্বিক সেট কাকে বলে বা কি তোমরা একটু বুঝে নাও। সার্বিক সেট হলো আলোচনাধীন সকল সেটের প্রধান সেট, বা সুতরাং আলোচনাধীন সকল সেটের প্রধান সেট সার্বিক সেট, বা প্রধান সেটটিকে সার্বিক সেট বলা হয়। সুতরাং আলোচনায় সংশ্লিষ্ট সকল সেট যদি একটি নির্দিষ্ট সেটের আলোচনাধীন সকল সেটের প্রধান সেটকে আলোচনাধীন সকল সেটের প্রধান সেটকে সার্বিক সেট বলা হয়। আলোচনাধীন সকল সেটের প্রধান সেটকে সার্বিক সেট বলা হয়, কারণ এখানে সংশ্লিষ্ট সার্বিক সেট একটি নির্দিষ্ট সেটের উপসেট। সার্বিক আলোচনার সংশ্লিষ্ট সকল সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয়, তবে ওই নির্দিষ্ট সেটকে, অর্থাৎ দেখো আলোচনায় সংশ্লিষ্ট সকল সেট যদি সংশ্লিষ্ট সকল সেট যদি আলোচনা সংশ্লিষ্ট সকল সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয়, একটি নির্দিষ্ট সেটের উপসেট হয়, তবে ওই নির্দিষ্ট সেটকে উপসেটগুলোর সাপেক্ষে সার্বিক সেট বলা হয়। নির্দিষ্ট সেটের উপসেট হয়, তবে ওই নির্দিষ্ট সেটকে তার উপসেটগুলোর সাপেক্ষে তার উপসেটগুলোর সাপেক্ষে
সাপেক্ষে সার্বিক সেট বলা হয়। সার্বিক বলা হয়। পূরক সেট, তারপরে দেখো পূরক সেট সার্বিক সেট এবং এ সেটটি যদি ইউ এর উপসেট হয়, ইউ সার্বিক সেট, এ সেটটি ইউ এর উপসেট, এ বহির্ভূত সকল উপাদান নিয়ে গঠিত সেটকে পূরক সেট বলে। তাহলে সার্বিক সেট একটি আয়তক্ষেত্র দ্বারা আমরা জানি নির্দিষ্ট করা হয়। সার্বিক সেট এবং এ সেটটি ইউ এর উপসেট, সার্বিক সেট এবং এ সেট, সেটটি হলো সার্বিক সেটের উপর সেট, এ সেটের বহির্ভূত সকল উপাদান নিয়ে উপসেট, এ সেটের, এ সেট বাদ দিলে সকল উপাদান নিয়ে এ সেট, এ সেট বাদে সকল উপাদান নিয়ে গঠিত সেটকে ইউ সার্বিক সেট ইউ সার্বিক সেট এবং এ সেটটি ইউ এর উপসেট, এ সেট বাদে সকল উপাদান নিয়ে গঠিত সেটকে পূরক সেট বলা হয়। পূরক সেট বলা হয়। গাণিতিকভাবে তাহলে আমরা লিখতে পারি গাণিতিকভাবে দেখো এ ডেস্ট বা সমান ইউ বা এ, এই প্রকাশ চিত্র দেখো, এই সেট বাদ দিলে থাকে এ ডেস্ট, আর এই পুরো আয়তক্ষেত্র হলো তোমার সার্বিক সেট, পূরক সেটের চিত্র হচ্ছে পূরক সেট। পূরক সেট বের করা যায়। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ।
তাহলে তোমরা এটুকু খাতায় তুলে নাও। আমি এখন যাব অন্য একটি সেটে। দেখো আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এখন আমরা যাব অন্য আরেকটি সেটে। দেখো আমরা এখানে লিখতে পারি, দেখো এখন দেখো পুরো সেটের উদাহরণ পুরো সেট এর বাস্তব উদাহরণ। দেখো সার্বিক সেট ইউ দেওয়া আছে 1 2 3 4 5 6 7 সার্বিক সেটের উপাদান দেওয়া আছে 7টি। একটি সেট দেওয়া আছে তোমার 2 4 6 7 2 4 6 7 দেওয়া। কাজে আমরা লিখতে পারি যে পুরো সেট বাই করলে আমরা লিখতে পারি, ওই দেখো আমরা লিখতে পারি 1 2 3 4 5 6 7 বা সেট বলা যেতে পারে এটিকে। এর মান 2 4 6 7। তোমরা একটু খেয়াল করো যে আমরা পুরো সেট বের করছি। 1 আছে, এখানে 1 নেই, কাজে 1 নামবে। 2 আছে মিল বা 3 আছে নাই, এখানে 3 নামবে। 4 আছে বা 5 আছে নাই, তাহলে 5 নামবে। 6 আছে বা 7 আছে, দেখো 7 নাই, তাহলে আমরা এখানে পাচ্ছি 1 3 5। এই ছিল এখানে পূরক সেটের। আমরা এইভাবে পূরক সেট বা বাদ সেট হিসেবে ওটিকে কল্পনা করতে পারি। আশা করি তোমরা এটিকে বুঝতে পেরেছো। আমাদের অনেক ছাত্র দেখে এখানে যদি কোনো উপাদান থাকে সেগুলিকে নামিয়ে দিয়ে না, দরকার নেই। এগুলি যদি এখানে 1 আছে এদিকে নেই, কাজে 1 নামে। 2 আছে এদিকে আছে, তাহলে বা 3 আছে এদিকে নেই, তাহলে নামবে। অর্থাৎ বাম পাশে তুমি লক্ষ্য করবা 4 আছে ওদিকে নেই আছে, তাহলে বা 5 আছে এদিকে নেই, তাহলে 5 নামবে। 6 আছে এদিকে আছে, তাহলে এটা বা 7 আছে এদিকে আছে, এটাও বা। তাহলে 1 3 5 হলো এই পূরক সেটের, অর্থাৎ এর পূরক সেটের উপাদান পেলাম 1 3 5। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। এখন আমি যাব সংযোগ বা সংযোগ সেট বা ইউনিয়ন যেটাকে বলা হয়। সংযোগ সেট বা ইউনিয়ন সেট তোমরা একটু দেখে নাও। দেখো সংযোগ সেট, সেট সংযোগ ইংরেজিতে বলে ইউনিয়ন। আশা করি তোমরা একটু। সংযোগ শব্দের অর্থ হলো যোগকরণ। ধরো সেটের ভাষায় আমরা পড়ছি এখন যা, সেটি হচ্ছে সেট ও ফাংশন। সেট ও ফাংশন তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। 2 বা ততোধিক সেটের 2টা অথবা বলা হচ্ছে যে 2 বা মানে 2 এর অধিক, 2 বা ততোধিক দেখো সেটের সকল উপাদান নিয়ে
গঠিত সেট কে তোমার দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সংযোগ মানে হচ্ছে যোগকরণ সংযোগ সেট বলা হয়। এটিকে তুমি কাপ চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এটিকে এই কাপ চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। চিহ্নটি দেখেই তুমি বুঝতে পারছো এটিকে আমি ডান্ডি ভাঙ্গা অর্থাৎ ডেড়ি ভাঙ্গা কাপ হিসেবে চিহ্ন হিসেবে কল্পনা করে নিতে পারি। যেমন কাপের মধ্যে দুধ চিনি চা আমরা রাখি, তাহলে এটির ভিতরে যদি দুধ চিনি চা একসাথে তুমি মিক্স করো লিগার, তাহলে সেটি হলো কি যোগ করা হলো, সেটাকে বোঝানো হচ্ছে যে দুধ চিনি ডেড়ি ভাঙ্গা কাপ হিসেবে আমরা এটিকে কল্পনা করতে পারি। যেমন তুমি মনে দুই বা ততোধিক সেটের যে উপাদান সকল উপাদান নিয়ে আমরা গঠিত সেটটি কি বলি সংযোগ সেট বা ইউনিয়ন বলি। এটিকে ডেন্ডি ভাঙ্গা কাপ হিসাবে আমরা পরিণত বা চিহ্ন এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে যেমন তুমি একটি এক্সাম্পল দেখতে পারো, যেমন মনে করো একটি সেট, এখানে মনে করো যে একটা সেট 1 2 3, বি যদি এক্সাম্পল হয় যেমন বি, তাহলে আমরা লিখতে পারি যে এই চিহ্নের দেখো ব্যবহার যে সংযোগ আমরা যোগ করুন সংযোগ বি, তাহলে আমরা লিখতে পাচ্ছি দেখো 3 কাপ দেখো বি। আমি আগেই বলছি যে দুধ চিনি চা একখানা করার নামই হচ্ছে এই সংযোগ সেট। এই ক্ষেত্রে দেখো উপাদানগুলো যদি আমরা একসাথে করে ফেলি 2 3 এবং ধরো বি, তাহলে আশা করি যে তোমরা সেটি একটি উদাহরণের মাধ্যমে স্পষ্ট করে বুঝতে পারবে। তাহলে আমরা দেখো 1 2 3 এর সাথে যদি বি যোগ করে ফেলি, তাহলে দুধ চিনি চা যেমন একত্রে করলাম এই কাপের ভিতরে, ঠিক তেমনি ভাবে আমরা দুটি সেটকে একত্রিত করতে পারলাম। ছাত্রদের সহজেই বোঝা বা মনে রাখার জন্য আমি সেটি বললাম। এখন চলো আমরা যাই অন্য আরেকটি সেটে। দেখো আমরা অন্য আরেকটি সেটে যাই, সেটি দেখো এটির নাম হচ্ছে সংযোগ। তারপর আমরা অন্য আরেকটি সেটে গেলাম, সেটি হচ্ছে তোমার স্যাডো সেট বা ইংরেজিতে বলে ইন্টারসেকশন। দেখো স্যাডো সেট বা এটিকে ইংরেজিতে বলা হয় ইন্টারসেকশন। আশা করি তোমরা বুঝতে পারছো যে যেমন স্যাডো সেট বা ইন্টারসেকশন, দেখো স্যাডো সেট বা ইন্টারসেকশন অফ সেট আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। দুটি সেটের মধ্যে সাধারণ উপাদান না থাকে তবে সেই সেট দুটিকে পরস্পর নিচ্ছেদ সেট বলা হয়। দুটি সেটের মধ্যে দুটি সেটের মধ্যে যদি দেখো সাধারণ উপাদান না
থাকে, দুটি সেটের মধ্যে যদি সাধারণ উপাদান না থাকে তবে সেট দুটিকে না থাকে তবে সেট দুটিকে পরস্পরের নিচে তোমার সেট সাধারণ উপাদান সেট দুটি সেটের মধ্যে যদি সাধারণ উপাদান থাকে তবে সেট দুটিকে পরস্পরের সেট বলা হয়। সেট বলা হচ্ছে যে দুটি সেটের মধ্যে যদি সাধারণ উপাদান না থাকে, এটি হচ্ছে নিচের চেয়ে কিন্তু উপাদান থাকে তবে সেট দুটিকে পরস্পরের সেট বলা হয়। যেমন একটি উদাহরণের মাধ্যমে তোমরা এটি স্পষ্ট করতে পারবা, দেখে নাও। যেমন 1 2 3 একটা উদাহরণের মাধ্যমে আমরা বলতে পারি, যেমন b 2 3 বা 4 নাও আমরা যদি নেই, সুতরাং আমরা লিখতে পারবো এ ইন্টারসেকশন বা সেট আমরা যদি বসাই 2 3, দেখো এখানে 2 4, এখানে আমরা পাচ্ছি, দেখো দুটি সেটের মধ্যে সাধারণ কমন উপাদান হচ্ছে 2, তাহলে আমাদের সাধারণ বা কমন উপাদান ইন্টারসেকশন, তার মানে হচ্ছে কমন বা সেট। বাংলা ইন্টারসেকশন, বাংলাতে বলা হয় মিল বা কমন। দুটি সেটের মধ্যে মিল আছে, দেখো এখানে 2, এই সেটের মধ্যে 2, কাজেই কমন উপাদান বা মিল উপাদান হচ্ছে 2। এটি হলো এর একটি এক্সাম্পল বা উদাহরণ। আশা করি তোমরা এই উদাহরণের মাধ্যমে সেটি বুঝতে পেরেছ। এখন আমরা দেখো যাই নিচে শক্তি সেট হচ্ছে একটা, এ হলো তোমার নিচের সেট আর হলো তোমার নিচের সেট আছে। দেখানে সেট আমরা এগুলি আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা যাব নিচের সেটি নিয়ে একটু আলোচনা করব। তাহলে দেখো আমরা সেট সম্পর্কে তোমাদেরকে স্পষ্ট ধারণা দেওয়ার জন্য চেষ্টা করেছি। এখানে তোমরা একটু দেখে নাও যে নিচের সেট কাকে বলা হয়। নিচের সেট যা সেট করে নি, দেখো নিচের সেটের অবশ্যই তারপরে হচ্ছে যে নিচের সেট ইন্টারসেকশন, এটি হচ্ছে নিচের সেট ইংরেজি হলো ডিসজয়েন্ট সেট। নিচের সেট ইংরেজিতে বলা হয় ডিসজয়েন্ট জয়েন্ট সেট। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। ডিসজয়েন্ট সেট দুটি সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে তবে তাকে বলা হয় নিচের সেট। দেখো দুটি সেটের মধ্যে যদি কোনো সাধারণ
উপাদান না থাকে তবে সেট দুটি কে পরস্পরের নিচ্ছেদ বলা হয়। নিচ্ছেদ বা ডিসজয়েন্ট সেট বলা নিচ্ছেদ বলা হয়। যেমন আমি একটি উদাহরণের মাধ্যমে তোমাদের সেটিকে স্পষ্ট করতে চাই। একটা নিলাম 1 2 3 একটি সেট, মনে করো B 2 নেই, মনে করো 5 4 আরেকটি সেট। এখানে নিচ্ছেদ যদি আমরা সাধারণ উপাদান না থাকে তাহলে সংজ্ঞায় বলা হচ্ছে দুটি সেটের মধ্যে যদি কোনো কমন উপাদান বা মিল উপাদান খুঁজে পাওয়া যায় না তাহলে দুটি সেট কোনো কাউকে সেট করে না, কাজেই এটি হচ্ছে নিশ্চিত সেট। দেখো একটি উদাহরণের মাধ্যমে তো আমি স্পষ্ট করতে চাই। দেখো এই দুটি সেটের মধ্যে যেহেতু কমন চিহ্ন আছে, কোন কমন বা সাধারণ উপাদান নেই, কাজেই এটি হচ্ছে একটি নাল সেট বা খালি সেট, যার দরুন বা এটিকে আমরা এই উইল চিহ্নের মাধ্যমে প্রকাশ করতে পারি। তাহলে দেখো এই দুটি সেটের মধ্যে কোনো উপাদান কমন উপাদান নেই, কাজেই এটিকে নিচ্ছেদ সেট বলা হয়, যারা পরস্পরকে সেট করে নাই। এখন আমি যাব শক্তি সেট বা পাওয়ার সেটে। তাহলে দেখি নাও এই শক্তি সেট বা পাওয়ার সেট কাকে বলে, এত দ্বারা প্রকাশ করা হয়। দেখো নিচ্ছেদ সেট, আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। আমি যাব এখন অন্য আরেকটি সেট নিয়ে আলোচনা করব। দেখি তুমি দেখো, আমি একটু মুছে নিলাম। এবার দেখো আমরা যাব শক্তি সেট বা পাওয়ার সেটে। দেখো এই হলো শক্তি সেট, ইংরেজিতে বলে পাওয়ার সেট। এই পাওয়ার সেটে আমরা যাব পাওয়ার সেট, কাজে এ সেটের উপসেট সমূহ কে শক্তি সেট বলা হয়। একটি সেটের সকল উপসেট সমূহের সেট কে পাওয়ার সেট বলা হয়। একটি সেটকে কোন সেটের সকল উপসেট দ্বারা গঠিত সেটকে শক্তি সেট বলা হয়। দ্বারা গঠিত সেটকে সেই সেটের শক্তি সেট বলা হয়। তাহলে শক্তি সেট বা পাওয়ার সেট কাকে বলে, দেখো যে কোন সেটের সকল উপসেট, কোন সেটের সকল উপসেট দ্বারা গঠিত, কোন সেটের সকল উপসেট নিয়ে গঠিত সেটকে
কোন সেটের সকল উপসেট নিয়ে গঠিত সেটকে ওই সেটের শক্তি সেট বা পাওয়ার সেট বলা হয়। শক্তি সেট অথবা শক্তি, ওই সেটের সকল উপাদানে গঠিত সেটকে ওই সেটের শক্তি সেট বা পাওয়ার সেট বলা হয়। দেখো একটি উদাহরণের মাধ্যমে আমি তা বোঝাতে চেষ্টা করেছি। যেমন মনে করো এ একটি সেট, এর উপাদান সংখ্যা হলো 2, এর উপসেট আমরা জানি যে এর উপসেট সমূহ এক নম্বরে হচ্ছে গুলো, এর উপসেট সমূহ হচ্ছে 1, 20। যেহেতু উপাদান 4টি থাকলে উপসেট হবে তোমার 2টি থাকলে 4টি, 2 এই হলো তোমার উপসেট। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। তাহলে আমার শক্তি সেট হবে, সুতরাং পাওয়ার অফ এই শক্তি সেটকে পাওয়ার অফ এ এভাবে লেখা হয়। একটা সেকেন্ড বন্ধনীর ভিতরে এই উপসেটগুলি এনে যদি তুমি রেখে দাও তাহলেই তোমার হয়ে গেল কি পাওয়ার সেট বা শক্তি সেট। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। সেট দেখো, এ সেট এর উপসেট সমূহ হচ্ছে, তো আমি আগেই বলছি সেটের সংজ্ঞায় কোন সেটের সকল উপসেট নিয়ে গঠিত সেটকে ওই সেটের শক্তি সেট বা পাওয়ার সেট বলা হয়। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এখন হচ্ছে আমরা যাব ক্রমজোড়ের সেট। এক জোড়া উপাদানের মধ্যে কোনটি প্রথম অবস্থানে আর কোনটি দ্বিতীয় অবস্থানে থাকবে নির্দিষ্ট করে জোড়া আকারে প্রকাশ করাকে আমরা ক্রমজোড় অর্ডার পেয়ার আমরা যেটিকে বুঝি, ক্রমজোড় বা অর্ডার পেয়ার। আমরা এখন যাব ক্রমজোড়ের সেট অর্ডার পেয়ারে যাব। দেখো যে ক্রমজোড় হচ্ছে, এখানে ক্রমজোড় বা আমরা অর্ডার পেয়ারে যাব। দেখি নাও এখানে ক্রমজোড় বা অর্ডার পেয়ার। দেখো অর্ডার পেয়ার এই হলো আমাদের ক্রমজোড়ের সেট বা অর্ডার পেয়ার। এক জোড়া উপাদান, যেমন হচ্ছে এক জোড়া উপাদানের মধ্যে কোনটি প্রথম অবস্থানে আর কোনটি দ্বিতীয় অবস্থানে থাকবে তা নির্দিষ্ট করে জোড়া আকারে, যেমন হচ্ছে আমরা এখন ক্রমজোড় সেট, এটা হচ্ছে আমাদের, দেখো ক্রমজোড়ের সেট, এটি আমরা মুছে নিতে পারি, সুন্দর হয়নি। ক্রমজোড়ের সেট বা ইংরেজিতে বলে অর্ডার পেয়ার। দেখো এখন আমরা এই ক্রমজোড়ের সেট বা অর্ডার পেয়ার সম্পর্কে আলোচনা করব। এক জোড়া উপাদানের মধ্যে, সুতরাং এক জোড়া উপাদানের মধ্যে, এক জোড়া উপাদানের মধ্যে
কোনটি প্রথম অবস্থানে প্রথম অবস্থানে কোনটি প্রথম অবস্থানে আর কোনটি দ্বিতীয় অবস্থানে থাকবে, আর কোনটি দ্বিতীয় অবস্থানে থাকবে, দ্বিতীয় অবস্থানে কোনটি দ্বিতীয় অবস্থানে থাকবে। কোনটি দ্বিতীয় অবস্থানে থাকবে তা নির্দিষ্ট করে জোড়া আকারে প্রকাশ করে। এক জোড়া উপাদানের মধ্যে কোনটি প্রথম অবস্থানে আর কোনটি দ্বিতীয় অবস্থানে থাকবে তা নির্দিষ্ট করে জোড়া আকারে প্রকাশ করাকে ক্রমজোড় সেট বলা হয়। ক্রমজোড়ের সেট বলা হয়। আমরা সেটি একটি উদাহরণের মাধ্যমে ক্রমজোড়ের সেট বলা হয়, আমরা সেটিকে একটি উদাহরণের মাধ্যমে স্পষ্ট করার জন্য চেষ্টা করছি। যেমন কোনটি প্রথম অবস্থানে কোনটি দ্বিতীয় অবস্থানে থাকবে, ক্রমজোড় x এবং y। যেমন ক্রমজোড় হচ্ছে xy, ক্রমজোড় x, y, এখানে ও ab সমান a, b। দেখো তাহলে প্রথম অবস্থান হবে x সমান a, y সমান b। কোনটি প্রথম অবস্থানে কোনটি দ্বিতীয় অবস্থানে। যেমন x y ক্রমজোড় সমান যদি ab ক্রমজোড় হয় তাহলে আমরা লিখতে পারি x অবস্থানে হবে ও a, y অবস্থানে হবে b। আশা করি তোমরা এটুকু স্পষ্ট বুঝতে পেরেছ। এখন আমি ছাড়ব এক জোড়া নির্দিষ্ট উপাদানের মধ্যে কোনটি প্রথম অবস্থানে আর কোনটি দ্বিতীয় অবস্থানে থাকবে তা নির্দিষ্ট করে জোড়া আকারে প্রকাশ করাকে ক্রমজোড়ের সেট বলা হয়। যেমন ক্রমজোড় xy = ab, তাহলে x = a, b = y = b আকারে আমরা লিখতে পারি। আশা করি এটুকু মনে রাখলেই তোমাদের চলবে। দেখো এখানে আমরা
তাহলে আমরা উদাহরণের মাধ্যমে তা বোঝাতে চেষ্টা করেছি। দেখো, কার্টেসিয়াস গুণনে আমরা যাব। করিম সাহেব তার বাড়ির একটি ভিতরের দেওয়ালে সাদা বা নীল রং এবং বাইরের দেওয়ালে লাল বা হলুদ বা সবুজ রঙের লেপন দেওয়ার সিদ্ধান্ত নিলেন। ভিতরের দেওয়ালে রঙের সেটে, বাইরের দেওয়ালে রঙের সেট বি, হলুদ সবুজ। করিম সাহেব ঘরের রং লেপন সাদা লাল, সাদা হলুদ, সাদা সবুজ, নীল হয়, তাহলে সবুজ ক্রমজোর আকারে দিতে পারেন। উক্ত ক্রমজোরের সেটকে নিয়ে জের মত করে লেখা হয়। উপরোক্ত ক্রমজোরের সেটটিকে কার্টেসিয়াস গুণন সেট বলা হয়। কার্টেসিয়াস গুণন আকারে বলা হয়ে থাকে উপরোক্ত সেটটিকে কার্টেসিয়াস গুণন আকারে বলা হয়। তাহলে আমরা এখানে কার্টেসিয়াস গুণন বা কার্টেসিয়ান প্রোডাক্টস বা ক্রস আকারেও তিনি দিতে পারেন। সেট ও ফাংশনের আলোচনা চলছে। এখন হচ্ছে কার্টেসীয় গুণন। দেখো, কার্টেসিয়াস গুণন বা কার্টেসিয়ান কার্টেসিয়ান প্রোডাক্ট গুণন, প্রোডাক্ট, কার্টেসিয়াস প্রোডাক্ট। তাহলে করিম সাহেব একজন লোক, তারপরে রহিম সাহেব, রহিম উদাহরণের মাধ্যমে সাহেব তার বাড়ি ঘরের ভিতরে, তার বাড়ির একটি ঘরের ভিতরের ও বাহিরের দেওয়ালে, ঘরের ভিতরের ও বাইরের দেওয়ালে লাল, হলুদ। করিম সাহেব তার বাড়ির একটি ঘরের ভিতরের ও বাহিরের দেওয়ালে ঘরের ভিতরের ও বাইরের দেওয়ালে যথাক্রমে, ভিতরের দেওয়ালে মনে করো ঘরের ভিতরের ও বাইরের দেওয়ালে যথাক্রমে এ সমান সাদা লাল, প্রলেপ দেওয়ার জন্য ঘরের বাহিরে ও ভিতরে দেওয়ালে যথাক্রমে ভিতরে এলো সাদা লাল এবং বাহিরে ই সেটাকে যদি আমরা প্রকাশ করি, বাহিরে ভিতরে এলো, বাহিরে এলো হলুদ, হলুদ, সবুজ রং দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলেন। হলুদ সবুজ রং করার
সিদ্ধান্ত নিলেন, সিদ্ধান্ত নিলেন। তাহলে করিম সাহেব তার ঘরের রং লেপন, তাহলে রহিম সাহেব তার ঘরের রং লেপন ক্রস আকারে লিখতে পারেন, যেমন এ রঙের পরিবর্তে সাদা লাল, সেটিকে তিনি মনে করেন ঘরে বাইরে ক্রস করলেন এভাবে। তাহলে আমরা লিখতে পারি যে সাদা আর হচ্ছে লাল, যদি আমরা ঘরে বাইরে জোড়ে একসাথে ক্রস করে ফেলি, সেটা একটি উদাহরণের মাধ্যমে আমরা বোঝাতে চেষ্টা করেছি। হলুদ, সবুজ, তাহলে এরূপে ক্রস ক্রমজোড় আকারে প্রকাশ করে, জোড় আকারে প্রকাশ আকারে দিতে পারে। উক্ত ক্রমজোড়ের সেটকে নিজের মতো করে লেখা যায়। এরকম ক্রমজোড় আকারে ক্রস করেও দিতে পারেন। এই ধরনের সেটকে আমরা কার্টেসীয় গুণন বলে থাকি। দেখো, ক্রস করে ক্রমজোড় আকারে দিতে পারেন, জোড়ায় জোড়ায় করে। যেমন সাদা এর সাথে দিলাম হলুদ, হলুদ সাদার সাথে হলুদ ক্রমজোড় করলাম, এরপরে দিলাম সাদা সবুজ ক্রমজোড়, লাল হলুদ, লাল হলুদ, এরপরে লাল সবুজ, লাল সবুজ ইত্যাদি আকারে প্রকাশ করাকে দুটো দুটো করে সাদা হলুদ, সাদা সবুজ, লাল হলুদ, লাল সবুজ এই আকারে প্রকাশ করাকেই বলা হয় আপনার কার্টেসীয় গুণন। কার্টেসীয় গুণন বলা হয়, কার্টেসীয় গুণন। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। এখন আমরা মোটামুটি আজকের মতো এখানে সেটের আলোচনা শেষ করলাম। আর গত ক্লাসে আমি পড়িয়েছিলাম উপরের অংশটুকু। আর বিজ্ঞানী বেন যে চিত্রের মাধ্যমে সেটকে প্রকাশ করেছিলেন, সেটিকে বেন চিত্র বলা হয়। বেন চিত্র কাকে বলে? যে বিজ্ঞানী বেন সেটিকে বেন চিত্রের মাধ্যমে কিছু সেটকে প্রকাশ করেছিলেন, সেটিকে আমরা বেন চিত্র হিসাবে কল্পনা করে নিতে পারি। যেমন হচ্ছে এখানে 1845 থেকে 1918 সেট সম্পর্কে প্রথম ধারণা দিয়েছিলেন। প্রথম ধারণা ব্যাখ্যা করেছিলেন বিজ্ঞানী বেন। এই বেন চিত্রের মাধ্যমে সেটকে প্রকাশ করার পদ্ধতিকে বলা হয় বেন চিত্র। অর্থাৎ চিত্রের মাধ্যমে কোনো সেটকে প্রকাশ করার নামই হচ্ছে বেন চিত্র। তাহলে বেন চিত্র, আমরা বেন চিত্র কি? কোন সেটকে চিত্রের মাধ্যমে
সেটকে চিত্রের মাধ্যমে প্রকাশ করাকে ব্যঞ্চিত্র বলা হয়। ব্যঞ্চিত্র বলা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যেমন আমরা যদি দেখি, দেখো যেমন একটি আয়তাকার ক্ষেত্র, এটিকে সার্বিক সেট কিউ দ্বারা, এর ভিতরে যদি আমরা দুটি বৃত্তাকার ক্ষেত্র এ ও বি দ্বারা প্রকাশ করাই, তাহলে মাঝখানে দেখা যায় ছেদসেট এ ইন্টারসেকশন বি আকারে আমরা লিখতে পারি। এটিকে ব্যঞ্চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয় বলে এটির নাম হচ্ছে ব্যঞ্চিত্র। আশা করি তোমরা এটুকু মোটামুটি ধারণা পেয়েছ। এখন আমরা যাব সেটের বিভিন্ন পদ্ধতি এবং সেটের সংজ্ঞা এবং হচ্ছে পূরক সেট। আমরা আজকে আলোচনা করলাম সার্বিক সেট, পূরক সেট এর উদাহরণ, সংযোগ সেট, ছেদ সেট, নিচ্ছেদ সেট। তারপরে আলোচনা করেছি শক্তি বা পাওয়ার সেট, ক্রমজোড়ের সেট এবং কার্টেসীয় গুণন ইত্যাদি সেট নিয়ে আলোচনা করলাম। আজকে পর্যন্ত সেটের যে বিভিন্ন আলোচনা কৌশল এবং ইত্যাদি সম্পর্কে আমরা আলোচনা করেছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সেটিকে বুঝতে পেরেছ। সহজভাবে আমি বোঝাবার চেষ্টা বা উপস্থাপনের চেষ্টা করেছি। আশা করি এইগুলো একটু মনোযোগ সহকারে পড়লে তোমরা অতি সহজে সেটগুলো সম্পর্কে তোমাদের ধারণা হবে এবং এখান থেকে এসএসসি পরীক্ষায় একটি প্রশ্ন থাকবে, সেট ফাংশন থেকে আসে। তোমরা আশা করি পর্যায়ক্রমে পাঠ্য সেটের উদাহরণ এবং আমি অনুশীলনীর অঙ্কগুলো সমাধান দেব। তোমরা আমাদের সাথেই থেকো এবং যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবা এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা, যাতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমার কাছে পৌঁছে যায়। আর ভিডিওটি বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দেবে, একটি কমন একটি লাইক করে দিবা। আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। ভালো থাকো।